আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে আমাদের লাইভ ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা ফিজিক্সের এই চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানের যে টপিকসটা আমি লিখছি দেখো, আলোক তড়িৎ ক্রিয়া, কম্পন প্রভাব। আরেকটা পার্ট আছে আমাদের আপেক্ষিকতার, ওই পার্টটা তোমাদের এই বছর বেশি গুরুত্বপূর্ণ, কারণ 23 সালে তোমার আলোক তড়িৎ ক্রিয়া থেকে কোশ্চেন আসছিল। তারপর আমরা একটু এই দুইটা নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা আপেক্ষিকতা নিয়ে আলোচনা করব। আমি খুব শর্টলি বোঝানোর ট্রাই করব, যেহেতু সামনে এসএসসি পরীক্ষা। এবার আমরা দেখি। আচ্ছা, এখান থেকে দেখো, এখানে বলা আছে যে আলোর তড়িৎ ক্রিয়া বলতে আমরা কি বুঝি। আচ্ছা, কি বলছে, কোনো পরিষ্কার ধাতু তলে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি কিংবা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আপতিত হওয়ার মাধ্যমে উক্ত ধাতু তল হতে ইলেকট্রন নির্গত হওয়ার ঘটনাকে আলোক তড়িৎ ক্রিয়া বলা হয়। আমি একটু জুম করে দিই, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, আশা করি এখন দেখা যায়। তো এইটা যদি আমি একটু শর্টলি বলি, এখানে তোমার লেখা আছে, আমি একটু টাইম দিলাম, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিও। আচ্ছা, তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, এবার আমি দেখাই। দেখো, তো এইখানে যে কথাটা বলছে, আমরা যদি একটু কাজ করি, হালকা একটু জাস্ট আমি দেখাইতেছি, কারণ এখানে অনেক কিছু ডাটা আমাদের আছে। ওরা কি বলছে, আমরা একটা যন্ত্রসজ্জা সাজাইলাম। তো এই যে একটা টিউব নিলাম, কেমন, এই টিউবটার এই একটা ধাতব পাত এ, আর এখানে একটা ধাতব পাত হচ্ছে বি। এই যে ধাতব পাতটা নিলাম আমরা, এটা হচ্ছে আলোক সংবেদনশীল ধাতব পাত, মানে যারা আলোর প্রতি সাড়া প্রদর্শন করে তাকে বলে আলোক সংবেদনশীল। এই যে দেখো, এই ধাতব পাত আর বি ধাতব পাত, এখানে বলছে কিন্তু যে আমি যে পাত এ নিছি এটা আলোক সংবেদনশীল ধাতব পাত, এবং এ পাত দ্বয় মানে এ আর বি, এই যে পাত দুইটা, এটা জিঙ্কের তৈরি, কিন্তু এই পাত দুইটার উপর একটা ধাতুর প্রলেপ দেওয়া আছে, ফলে এটা তড়িৎদ্বার রূপে কাজ করে। আর আমরা জানি তড়িৎদ্বার মানে কি, এগুলো আমরা জানি যে ইলেকট্রন যাওয়া আসার পথ যেটা। এবং এইখানে একটা আমরা জানালা তৈরি করছি, জানালাটা হলো কোয়ার্টসের জানালা, মানে সিলিকার জানালা আছে, এটা আলোক উৎস হিসেবে কাজ করবে। তো এখান থেকে তোমার এই লাইটটা যখন এই ধাতব পাতের উপর পাস করবে, এই ধাতব পাতটা কিন্তু আলোক সংবেদনশীল, তো আলোর প্রতি সে সাড়া প্রদর্শন করবে। তো সাড়া প্রদর্শন করলে এখান থেকে ইলেকট্রন নির্গমন ঘটবে, যেটা বি ধাতব পাত রিসিভ করবে। এবার আমি একটু শর্টলি তোমার বোঝা দিতেছি, মানে এক সেন্টেন্সের মধ্যে জাস্ট একটু চিন্তা করো তো। এইখান থেকে আলোটা যখন এখানে আসলো, তো এখান থেকে তো আপনা আপনি তো ইলেকট্রনটা নির্গমন ঘটবে না, তাই না? এখানে কি একটা কন্ডিশন আছে, কন্ডিশন হলো যে এই যে সকল লাইট থেকে কিন্তু এখান থেকে ইলেকট্রন নির্গমন হবে না, পারফেক্ট কম্পাঙ্কের লাইট আসতে হবে। মানে আছে না যে যত কম্পাঙ্কেরই আসুক না কেন, সেটা কম হোক বেশি হোক, মানে যেরকম টাইপের লাইটটা এখানে আসুক না কেন, একটা উপযুক্ত কম্পাঙ্কের লাইট যখন এখানে পড়বে, তো পড়ার ফলে কি হবে, ধরো এখান থেকে একটা নির্দিষ্ট এনার্জির শক্তি নিয়ে আসছে। ধরো আমি শক্তির নাম দিলাম ধরো 5 কিলো জুল শক্তি, ফর এক্সাম্পল। তো 5 কিলো জুল শক্তি যখন এখানে পড়ছে, ধরো এই পাত থেকে ইলেকট্রন নির্গমনের জন্য তোমার 4 কিলো জুল শক্তি দরকার। তাহলে ওই এনার্জিটা কি করতেছে, ইলেকট্রনের সাথে একটা ইন্টারাকশন ঘটে, মানে একটা অন্তঃক্রিয়া করে, ধরো মারামারি করে। তো মারামারি করার ফলে ওর 5 কিলো জুল ওর 4 কিলো জুলকে ইজিলি ডোমিনেট করতে পারে, তখন এইখান থেকে ইলেকট্রনটা পাস হয়। এবার যে পরিমাণ এনার্জি দিলে এখান থেকে ইলেকট্রনটা পাস হইতেছে, এটাকে বলে কার্যাপেক্ষক। আসতে পারে কার্যাপেক্ষক কাকে বলে, তাহলে আমরা কি বলবো, ন্যূনতম যে পরিমাণ শক্তি যদি আমি ধাতব পাতের উপর দিই, সেখান থেকে ইলেকট্রন বের হয়, তাকে বলে ধাতুর কার্যাপেক্ষক। আর ন্যূনতম যে কম্পাঙ্কের দিলে এখান থেকে ইলেকট্রন বের হবে, সেই কম্পাঙ্কটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অথবা কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা বলতে পারি। পরীক্ষা আসে সূচন কম্পাঙ্ক কাকে বলে, ন্যূনতম যে কম্পাঙ্কের আলো দিলে ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গমন হবে, তাকে বলে সূচন কম্পাঙ্ক। তাহলে বোঝা গেল এখান থেকে আমার যে আলোটা বের হবে, এটা এতটা বেশি প্রবাহ বের হবে না। তাহলে এটা মাপার জন্য আমি কি নেব, মাইক্রোমিটার এখানে রাখলাম, কেমন, আর এখানে একটা ভোল্টামিটার রাখলাম ভোল্টেজ মাপার জন্য।
এবার চিন্তা করো ইলেকট্রনটা যখন এই পাত থেকে এই পাতে যাবে, তার মানে ইলেকট্রন যায় কার দিকে? পজিটিভের দিকে যায়, তাই না? তাহলে এখানে বি পাতটা কী হবে? পজিটিভ হবে। তাহলে বোঝা গেল এই বি পাতটা পজিটিভ যদি হয়, এটাকে আমি বলতে পারি অ্যানোড, এটাকে কি বলতে পারি? ক্যাথোড। এইটাই কিন্তু আমার মূল থিম, ঠিক আছে? যে এখান থেকে আমি আলো পাস করছি, ইলেকট্রনটাকে সরাই দিছে, সেই ইলেকট্রনটা কোথায় গেছে? বিতে গেছে। বি সেটাকে কালেক্ট করছে, তারপর এখান থেকে একটা ফ্লো গেছে, ফ্লোটা আমরা মাপছি মাইক্রোমিটারের মাধ্যমে। আচ্ছা, এবার আরেকটা বিষয় হয়েছে, যা এখান থেকে দেখো দেওয়া আছে। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এখন যদি তাহলে এখানে কিন্তু আমার ওই যে এই ধাতব পাতে একটা বিভব পার্থক্য তৈরি হয়েছিল, যার কারণে তুমি একটা তড়িৎ প্রবাহ পাইছি, তাই না? এখন বলছো যদি বিভব পার্থক্য বিপরীত মানে পরিবর্তন করা হয়, তাহলে মন্দন গতি সম্পন্ন পোটেনশিয়াল বিভব পার্থক্যের জন্য বি দ্বারা ফটো ইলেকট্রন পাত এ এর দিকে বিকর্ষিত হয়। আমি আর একটু শর্টলি যদি বিষয়টা বলি, ধরো যখন এখান থেকে ইলেকট্রন বের হয়েছিল, তখন এখানে বিভব পার্থক্য তৈরি হয়েছে। এখন বলছে এই বিভব পার্থক্যর মানটা যদি আমি পরিবর্তন করে কি করি, বিভব পার্থক্যটার মানটা ধরো আমি এখন এইটা কি বানাইছিলাম? পজিটিভ বানাইছিলাম, যার কারণে নেগেটিভ ইলেকট্রনগুলো এখানে গেছে। এখন ওরা বলছে কিছু সময়ের জন্য আমি এই বিভব পার্থক্যের এই পাতের মানটার আমি কি বানাই দেবো? নেগেটিভ বানাই দেবো। আগে ছিল কিন্তু পজিটিভ, কেমন? এখন বলছে কিছু সময়ের জন্য এটাকে আমি নেগেটিভ বানাই দিই। তো নেগেটিভ বানাই যদি দেই, তাহলে দেখো তো স্যার এই ইলেকট্রনকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। তাহলে আমি বলতে পারি এ থেকে যে ইলেকট্রন বের হয়েছে সেই ইলেকট্রনটা বি পাতে এসে বিকর্ষণ করবে, কারণ বি পাতটা তো এখন নেগেটিভ, আগে ছিল পজিটিভ, আমি কিছু সময়ের জন্য নেগেটিভ বানাইলাম। তাই বিকর্ষণ যদি করে, তাহলে এখানে ইলেকট্রন প্রবাহটা স্লো হয়ে যাবে। এই যে ইলেকট্রন প্রবাহটা স্লো হইতেছে, একটা নির্দিষ্ট সময় গিয়া মানে একেবারে হুট করে শূন্য হবে না, কারণ এখান থেকে যে ইলেকট্রনটা বের হয়েছে তার কিছু এনার্জি ছিল, এই এনার্জি নিয়ে সে সামনের দিকে, যদিও কষ্ট হইতেছে কারণ বিকর্ষণ, তারপরে সে যাইতেছে, কারণ তার তো কিছু এনার্জি এখানে গেইন হয়েছে, তাই না? কিন্তু একটা নির্দিষ্ট সময়ে এখান থেকে ইলেকট্রন এখানে যেতে পারবে না, কারণ তার এনার্জি ফুরিয়ে যাবে। তো যেই মানে এটা শূন্য হইতেছে সেই মানটাকে বলা হয় নিবৃত্তি বিভব। তাহলে আমি কি বলতে পারি যে এইখানে যেই পরিমাণ বিভব দেওয়ার কারণে এই ফটো ইলেকট্রন প্রবাহের মানটা শূন্য হয়ে গেছে, সেটাকে বলে স্টপিং পোটেনশিয়াল অথবা নিবৃত্তি বিভব বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছি, যে এখান থেকে একসময় ইলেকট্রন বের হয়েছিল, কিন্তু যখন আমি বিভব পার্থক্যটা চেঞ্জ করে দিছি, এখানে ইলেকট্রনটা বের হয়ে গেছে, এটাকে বলে নিবৃত্তি বিভব। এবার চিন্তা করো তো এইখানে যে বিভবটা শূন্য হয়ে গেছে, এইখান থেকে ইলেকট্রন গেছিল, তো সর্বোচ্চ গতিশক্তি নিয়ে কিন্তু ইলেকট্রনটা এই এ পাত থেকে বি পাতের দিকে গেছে, তাই না? তাহলে আমি বলতে পারি যে যখন ওর সর্বোচ্চ বিভব শক্তি ছিল, ওই সর্বোচ্চ বিভব শক্তিটা একসময় কিসে পরিণত হয়ে গেছে? নিবৃত্তি বিভবে পরিণত হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি একটু অ্যাড করতে পারি যে সর্বোচ্চ গতিশক্তি ই ম্যাক্স হয়ে গেছে কার সমান? বি ধাতব পাতে নিবৃত্তি বিভবের সমান। এই নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়ালকে আমরা ই ভি নট দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা বলতে পারি যে ফটো ইলেকট্রিক ক্রিয়ার সেলে বা আলোক তড়িৎ ক্রিয়ার সেলে এইখানে আমরা যে সর্বোচ্চ গতিশক্তি পাবো সেটা হবে নিবৃত্তি বিভবের সমান। এবার এখান থেকে তোমার ডেফিনেশন আসবে কি স্যার? ডেফিনেশন আসতে পারে ফটো ইলেকট্রিক ক্রিয়া বলতে কি বোঝো, বা আলোর তড়িৎ ক্রিয়া বলতে কি বোঝো, এটা মুখস্থ করে ফেলবা ডেফিনেশনটা। আমরা কি বলবো? ন্যূনতম বা যথোপযুক্ত বা পারফেক্ট যে ফ্রিকোয়েন্সি দিলে ধাতব পাত থেকে ইলেকট্রন বের হয়, হ্যাঁ, ইলেকট্রন যে বের হয়, এই বের হওয়ার ফলে আমরা জানি ইলেকট্রন বের হইলে কি হয়? তড়িৎ প্রবাহ চলে। তাহলে ওই ইলেকট্রনটাকে বলে ফটো ইলেকট্রন, আর এর ফলে যে তড়িৎ প্রবাহ পাওয়া যায় তাকে বলে ফটো ইলেকট্রিক ক্রিয়া। তো এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, তোমরা ডেফিনেশন দিয়ে গেছো, তো এখান থেকে ডেফিনেশনটা মুখস্থ করে নেবা। আচ্ছা, তাহলে এই গেল আমার মোটামুটি কাহিনী, আমরা নিবৃত্তি বিভব বুঝতে পারছি। এবার বিজ্ঞানী আইনস্টাইন উনি কী করছে দেখো, এই যে নিবৃত্তি বিভবের একটা সূত্র দিছে। আচ্ছা, এখান থেকে আমরা আর একটু ফ্যাক্টর দেখি, এটা এমসিকিউর জন্য একটু মার্ক করে রাখবা। এখানে একটা কথা বলছে যে আলোক তড়িৎ ক্রিয়ার প্রবাহ মাত্রা আলোর তীব্রতার সমানুপাতিক, এবং এই আলোক ইলেকট্রনগুলোর শক্তি, বা আমরা এগুলো আগে বলছি যে আলোক তড়িৎ ক্রিয়া যে ঘটবে এটা কখনো সময় নেবে না, হ্যাঁ, আলো পড়ার সাথে সাথে সেখান থেকে ইলেকট্রন বের হবে, এবং এক এক ফ্রিকোয়েন্সিতে এই তড়িৎ ক্রিয়ার মানটা এক এক রকম হবে। তবে সব ফ্রিকোয়েন্সি থেকে প্রবাহ পাওয়া যাবে না, একটা পারফেক্ট ফ্রিকোয়েন্সি থেকে প্রবাহ পাওয়া যাবে। এখানে অনেক বিস্তারিত আলোচনা আছে, আমাদের এত বিস্তারিত আলোচনার দরকার নাই, এই জন্য আমি শর্ট ফর্মে বলে দিছি। এবার এখান থেকে একটু দেখো যে আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার জন্য
এই যে উনি কী করছে, একটা সমীকরণ দিছে বিজ্ঞানী আইনস্টাইন। তো এটা 2017 সালে আসছিল এই লেখচিত্রটা। তো লেখচিত্রটা আমরা বলি, দেখো যে উনি কী করছে, যে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা নিবৃত্তি বিভব নেই ই ভি নট নেই, ওয়াই অক্ষ বরাবর নিবৃত্তি বিভব এবং এক্স অক্ষ বরাবর যদি কম্পাঙ্ক নেই, তাহলে কি বলছে, এক্স অক্ষ বরাবর কম্পাঙ্ক নিলাম। হ্যাঁ, তাহলে এবার দেখো যদি এর সর্বাধিক গতিশক্তি কি হয়, ভি ম্যাক্স হয়। কারণ আমরা বলছিলাম কি, যে যখন এ পাত থেকে ইলেকট্রনটা বিপাতে গেছিল তখন সর্বাধিক গতিশক্তি নিয়ে গেছিল, আর ওই সর্বাধিক গতিশক্তিটা কার সমান হয়েছে, নিবৃত্তি বিভবের সমান হয়েছে। তাহলে আমি বলতে পারি সর্বাধিক, এই যে সর্বোচ্চ বেগ যদি ভিএম হয়, সর্বাধিক বেগ, তাহলে তার গতিশক্তি হবে হাফ অফ এম ভি এম স্কোয়ার। এইটা হবে কার সমান, ই ভি নটের সমান। কেমন? তো এবার উনি কী করছে, এখানে এক্স অক্ষ বরাবর কম্পাঙ্ক নিছে। এখন সর্বাধিক গতিশক্তি আমি দিছি, দেওয়ার ফলেও এখান থেকে ইলেকট্রন বের হইতেছে না, কিন্তু একটা নির্দিষ্ট কম্পাঙ্কে গিয়ে এখান থেকে ইলেকট্রন বের হয়েছে। কেমন? এই যে এই কম্পাঙ্কটাকে বলা হয় কিন্তু সূচন কম্পাঙ্ক, এফ নট। তো এবার আমরা কি করলাম, এ থেকে এক্স অক্ষ বরাবর লম্ব টানলাম, এই লম্বটা হচ্ছে এবি। তাহলে অবশ্যই এক্স অক্ষের সাথে একটা কোণ করে গেল, তাই না? তো এইখান থেকে যদি আমরা ট্যান থিটা সম্পর্ক নিই, কী লিখতে পারি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, মানে এবি বাই কী লিখতে পারি আমরা, এই যে বিসি লিখতে পারি। কেমন? বিসি লিখতে পারি। তাহলে এবার দেখো তোমার এই এবিটা ওয়াই এর সমান্তরাল, তাই ওয়াই এর সমান্তরাল মানে ইভি নট। তাহলে আমি বলতে পারি এবি সমান কি লিখতে পারি স্যার, এবি সমান লিখতে পারি ইভি নট লিখতে পারি। আর বিসি মানে কি বলতো, টোটাল যদি এফ হয় আর এইখানে এই পর্যন্ত আছে কি আমার এফ নট, তাহলে আমি বলতে পারি টোটালের মান হয়েছে এফ, কিন্তু এইটুকুর মান এফ নট, তাহলে এফ মাইনাস এফ নট বলা যায়। এই নিলাম এফ মাইনাস এফ নট। কেমন? ট্যান থিটা ইজ ইকুয়াল টু এবি বাই সিবি বা ইবি নট বাই এফ মাইনাস এফ নট। এইবার ওরা কি বলছে, এই ট্যান থিটা সমান এটা ধ্রুবক মান নিছে, মানে ট্যান থিটা ইকুয়াল টু এসি সরলরেখার ঢালটা, এটা ধ্রুবক মান নিছে। এটাকে ওরা বলছে প্লাঙ্কের ধ্রুবক। তো আমি প্লাঙ্কের ধ্রুবক এখানে এইচ বসাইতে পারি ট্যান থিটার পরিবর্তে, আর বাকি মান তো বসাইছি ইভি নট বাই এফ মাইনাস এফ নট। তারপর ক্যালকুলেশন করলাম, করে কি পেলাম, এই ফর্মুলাটা পাইছি। দেখো এই যে এইচ নিউ ইকুয়াল টু ইভি নট প্লাস এইচ নিউ নট। কেমন? তো আমি এখান থেকে কি বলতে পারি, ইভি নট সমান কি বলতে পারি, কে ম্যাক্স বলতে পারি, কারণ সর্বাধিক গতিশক্তি। কারণ আমার ইভি নটটা কী ছিল স্যার, ইভি নটটা ছিল মূলত নিবৃত্তি বিভব। তাহলে এখান থেকে যদি আমি ফর্মুলাটা লিখে, দেখো কী লেখা যায়, এইচ এফ ইজ ইকুয়াল ইভি নট প্লাস এইচ এফ নট। এটা তো নিবৃত্তি বিভব, তাহলে এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো, এটার পরিবর্তে লিখতে পারো কে ম্যাক্স লিখতে পারো, তাই না? কারণ সর্বাধিক গতিশক্তিটাই তো নিবৃত্তি বিভবে কনভার্ট হয়েছিল। আর এখানে কি হবে, এইচ এফ নট, আর এখানে হবে এইচ এফ। এখন আমি চাইলে আরও শর্ট করতে পারি, এটাকে লিখতে পারি ই লিখতে পারি, এইটাকে দিতে পারি কে ম্যাক্স, আর এটাকে দিতে পারি ই নট অথবা ডব্লু নট। এটা কিন্তু ভাগ না, কেমন? আমি ই নটও লিখতে পারি, অথবা ডব্লু নটও লিখতে পারি, অথবা ফাই নটও লিখতে পারি। তিনটার যে কোনো একটা দ্বারা প্রকাশ করা যায়। এটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক কি, ন্যূনতম যে পরিমাণ শক্তি দিলে ধাতব পাত থেকে ইলেকট্রন বের হয় তাকে বলে কার্যাপেক্ষক। এইটার মধ্যে নিহিত আছে সূচন কম্পাঙ্ক। এই সূচন কম্পাঙ্কটাকে আমরা এফ নট দ্বারা প্রকাশ করি। এবার আমরা এটা বেশি লেন্দি করব না, আমরা ম্যাথমেটিক্যালে চলে যাই। দেখো আমি খুব দ্রুত শেষ করে দেবো। দেখো এই পার্টগুলো যেমন এইখানেই বলছে, আমরা একটু দেখি। এটা আসছে কত, ঢাকা বোর্ড 22-এ আসছে। দেখো বলছে অনন্যা সিজিএম ধাতুর পাত নিছে। এই সিজিএম ধাতুর পাতের উপর 4.5 × 10⁻7 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফালাইছে। তার মানে আমি বলতে পারি অনন্যা যে কাজটা করছে, এইখানে যে আলোটা নেওয়া হয়েছে, দেখো আমি এটা এখান থেকে করাইতেছি কারণ দ্রুত শেষ করা যাবে। তো অনন্যা সিজিএম ধাতুর পাতে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো পাস করছে, তাহলে আমি বলতে পারি ল্যামডার মান কত স্যার, ল্যামডার মান 4.5, তাই না? তারপরে সে নিবৃত্তি বিভব করছে 1.5 ভোল্টেজ। তাহলে নিবৃত্তি বিভবকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বলছিলাম এটাকে ফাই দ্বারা প্রকাশ করা যায়, ডাব্লু দ্বারা প্রকাশ করা যায়, ইনট দ্বারা প্রকাশ করা যায়। ধরো কার্যাপেক্ষককে তুমি ফাই দ্বারা প্রকাশ করলাম। পরবর্তীতে সে এত তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ আলো ব্যবহার করছে, ওটা পরে। এখন তারপর কি বলছে, যে ইলেকট্রনে ভর দেওয়া আছে উদ্দীপক অনুসারে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ। তো আমরা স্যার ফটো ইলেকট্রনের জন্য যে ফটো ইলেকট্রন যদি বলে, ফর্মুলা কি ছিল আইনস্টাইনের, এইচ এফ ইকুয়াল টু কে ম্যাক্স প্লাস ফাই। এখন তুমি এটা মান বসাও, তোমারে বলছে কি
সর্বোচ্চ গতিবেগ, তাহলে সর্বোচ্চ গতিবেগ কার মধ্যে আছে, কত নাম্বার করতেছি, সরি আমরা তো গ নাম্বার করতেছি আগে, আমি ঘ দেখতেছি। তাহলে সর্বোচ্চ গতিবেগ বের করতে বলছে। তাহলে সর্বোচ্চ গতিবেগ যে তুমি বের করবে, আমরা জানি সর্বোচ্চ গতিবেগ কি স্যার, কে ম্যাক্স ইকুয়াল টু কি লেখা যায়, ই ভি নট লেখা যায়। তাহলে কে ম্যাক্সের মধ্যে কি আছে বলো, হাফ অফ এম ভি ম্যাক্সের হোল স্কোয়ার ইকুয়াল ই ভি নট। তাহলে এখান থেকে আমি কার মানটা বের করবো, ভি ম্যাক্সের মানটা বের করবো। যে দেখো ভি ম্যাক্সের মানটা কিন্তু বের করছি আমরা, কেমন সব কিছুর মান তোমার দেওয়া আছে এখানে। হ্যাঁ, এই যে ই ভি নটের মান দেওয়া আছে কিন্তু, কারণ বলছে না নিবৃত্তি বিভব 1.5 ভোল্টেজ। হ্যাঁ, এই যে ইভি এখানে কিন্তু আমি যে ভি নটের মান, মানে ভি নটের মান দেওয়া আছে 1.5, আর ই এর মান কত, ই হয়েছে এই যে আমরা জানি ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19। আমি আবার বলি, আচ্ছা দেখা যেতেছে না, এই যে ফর্মুলা কি, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতি শক্তির ফর্মুলা কি, কে ম্যাক্স সমান কি লেখা যায়, হাফ অফ এম ভি ম্যাক্স স্কোয়ার লেখা যায়। এখান থেকে আমি ভি ম্যাক্সের মানটা বের করছি, ই এর মান দেওয়া আছে, ভি নটের মান দেওয়া আছে, আমার অ্যান্সার চলে আসছে। পরে বলছে সবুজ আলো ব্যবহার করায় ফটো তড়িৎ প্রবাহ ঘটবে কি না, মানে তুমি যে সবুজ আলো ব্যবহার করছো এখানে ফটো তড়িৎ প্রবাহ ঘটবে কিনা একটু চিন্তা করো। ওই যে এখানে আমার কি ছিল, যে ধাতব পাটটা ছিল তাই না, এইখানে আমি আলো পাস করছি, কোন আলো পাস করছি, সবুজ আলো পাস করছি। তো এখান থেকে ইলেকট্রন বের হবে কিনা এটা বোঝার দুইটা উপায় আছে, এখান থেকে ইলেকট্রন বের হবে কিনা বোঝার দুইটা উপায়। এক হচ্ছে তুমি হয়তো সূচন কম্পাঙ্ক বের করতে পারো, হ্যাঁ, অথবা কি বের করতে পারো, কার্যাপেক্ষক বের করতে পারো। এই দুইটা দিয়ে আমি ব্যাখ্যা করতে পারি, কারণ বের হওয়ার জন্য ন্যূনতম কম্পাঙ্ক দরকার। আবার কম্পাঙ্কের মধ্যে আরেকটা বিষয় আছে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি সূচন কম্পাঙ্ক বের করতে পারি, সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি, অথবা কার্যাপেক্ষক বের করতে পারি। এইটা বের করে বলবো যে বের হবে কিনা। এখন কেমনে বুঝবো স্যার, সবুজ আলোটা যে পাস করছি ওর তো একটা নির্দিষ্ট এনার্জি ছিল তাই না, তুমি এই এনার্জিটা আগে বের করবা, তারপর এখান থেকে যে একটা এনার্জি বের করবা, যদি দেখো এর চাইতে এর এনার্জি কম, মানে সূচন কি বলে কার্যাপেক্ষক যতটুকু দরকার তার চাইতে শক্তি বেশি আছে, তাহলে তো এখান থেকে ইলেকট্রন পাস হবে। যদি কম হয় তাহলে পাস হবে না। এবার আমরা দেখি কি করছে এখানে, দেখো এই যে যেটা ভাবছিলাম, দেখছো যে সবুজ আলোর জন্য শক্তি কিন্তু আমরা বের করছি, যে ই ইকুয়াল টু কি, এইচ এফ, এফ সমান কি লেখা যায়, সি বাই ল্যামডা লেখা যায়, মানে গ্রিন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য। তুমি এর মান কত পেলে, 3.6 × 10⁻19 জুল পাইছো। কিন্তু আমার এখন কি এটা তো পাইছি আমি সবুজ আলোর শক্তি তাই না, সবুজ আলোর শক্তি। আমি এখানে যে লাইটটা পাস করছি ভালো করে বুঝি, আমি এখানে যে লাইটটা পাস করছি এই লাইটের মানটা আমি পাইছি, কত পাইছি স্যার, 3.62 × 10⁻19 জুল পাইছি। কিন্তু বিষয়টা হলো এইখান থেকে যে আলোটা বের হবে সেই সূচন কম্পাঙ্ক অথবা কার্যাপেক্ষক বের করতে হবে, সেটা দেখো এখান থেকে আমি বের করছি, এইচ এফ ইকুয়াল টু কে ম্যাক্স প্লাস 5 মানে কার্যাপেক্ষক, এই 5 দিয়ে আমি মানটা বের করছি। এখন এফ এর মান ভাঙাইছি সি বাই ল্যামডা, কে ম্যাক্স ভাঙাইছি হাফ অফ এম ভি স্কোয়ার, সব কিছু মান এখানে দেওয়া আছে, অ্যান্সারটা চলে আসছে। তারপর তুমি দেখলা ফাই এর মান কত, যে 2.02 × 10⁻19, মানে কার্যাপেক্ষকের মান কত পাইছি, 2.02 × 10⁻19। তাহলে আমার এইটুকু দরকার তাই না, এইটুকু এনার্জি দরকার, কিন্তু এখানে এনার্জিটা বেশি আছে। এটা বোঝার উপায় কি, 10⁻19 সমান, এই দুটো তুমি বাদ দাও, তাহলে এখানে আছে 2.02, এখানে আছে 3.62, তাহলে এটা বেশি আছে, অর্থাৎ কার্যাপেক্ষকের মানের থেকে যদি বেশি থাকে তাহলে এখান থেকে ইলেকট্রন পাস হবে, তাহলে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। আচ্ছা আমরা একটু দ্রুত শেষ করার ট্রাই করবো, কারণ অনেক ম্যাথ। তারপরে এখানে দেখো, এখানে কি বলছে, যে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞানের ছাত্রী মিনা পরীক্ষাগারে ফটোতড়িৎকে প্রদর্শন করে তার প্রাপ্ত ফলাফলতে উল্লেখিত গ্রাফটি অঙ্কন করলো। পরীক্ষাগারে 1.5 ভোল্টের একটা ব্যাটারি আছে, মানে এনার্জিটা দিছে সেই এনার্জিটার মান কত, 1.5 ভোল্ট। তো ভালো করে বুঝি আমি, ও যে এনার্জিটা নিছে এই এনার্জিটার মান কত, 1.5 ভোল্ট। তাহলে বলছে এখন কি দেখো, এই যে আমি গ্রাফটা অঙ্কন করছি মিনার, এটা আমরা জানি এটা তো ইয়ে হবে নিবৃত্তি বিভব অথবা সর্বোচ্চ গতিশক্তি তাই না, কারণ কে ম্যাক্স মানে কি লেখা যায়, নিবৃত্তি বিভব লেখা যায়। তো এইখানে সেই ইভি এর এটা কার মান আছে, যে এফ এর মান দেওয়া আছে এখানে, দেখছো যে এফ এর মান দেওয়া আছে 8.5 10⁻14 হার্টজ দেওয়া আছে। তো বলছো সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ভাই তুমি যে সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করবা, ফর্মুলা কি বলো তো, এই যে ওরা একটা লাইন কম করছে তাই না, এখানে মূল ফর্মুলা কিন্তু এখানে ছিল ই ছিল, ই ইকুয়াল কি ছিল, কে ম্যাক্স ছিল প্লাস ই নট। এগুলো দেখে ভয় পাওয়া যাবে না, এই যে ই নট, ডাব্লু নট, তারপরে ফাই, এগুলো একই জিনিস, যে কোনো একটা ইউজ করতে পারে। ওরা ডাইরেক্ট মানটা বসে দিছে এখানে, ই নটের মান এইচ এফ নট, কে ম্যাক্সের মান
এখানে বসাই নাই। হ্যাঁ, আচ্ছা, কারণ কেম্যাক্সের মান ডিরেক্টলি দেওয়া আছে। আমরা জানি কেম্যাক্স আর নিবৃত্তি বিভব সেম জিনিস। এখানে নিবৃত্তি বিভব কত তোমার 1.4 ইলেকট্রন ভোল্ট, তাই না? এই যে 1.4 ইলেকট্রন ভোল্ট। কিন্তু আমি জানি আমার তরঙ্গ দৈর্ঘ্য, গতিশক্তিটা আমরা এখানে জুল হিসাবে কাজ করি। তাহলে এখানে তোমার দেওয়া আছে কি দেখো, কে ম্যাক্সিমাম 1.4 ইলেকট্রন ভোল্ট। এখন 1 ইলেকট্রন ভোল্ট সমান কি লেখা যায় 1.6 10 ইনভার্স 19। এটা দিয়ে এখানে গুণ দিবা, মানটা চলে আসবে। তাহলে তুমি কে ম্যাক্সের মানও পাইলা। হ্যাঁ, তারপরে এখানে এফ ভাঙাইছো, হয়ে গেল। যে আমার দেখো এখানে এফ এর মান দেওয়া আছে, ভাঙানো দরকার নেই, যে এফ এর মান দেওয়া আছে এখানে দেওয়া আছে না 8.5। আমি এফ এর মানটা এখানে বসে দিচ্ছি। আমি এইচ এর মান জানি, এখান থেকে ল্যামডা নটের মানটা চলে আসছে আমার। তো আশা করি বিষয়টা আমরা পারবো। আচ্ছা, তারপরে কি বলছো দেখো, যে মি নাকি কোনোভাবে উক্ত পরীক্ষায় প্রাপ্ত ফটো প্রবাহ ওই ব্যাটারির সাহায্যে বন্ধ করতে পারবে কিনা, মানে এই ব্যাটারির সাহায্যে বন্ধ করতে পারবে কিনা। এখন বিষয়টা হচ্ছে তুমি একটা নিবৃত্তি বিভব বের করবা। তো মিনার আমি নিবৃত্তি বিভব বের করতে চাই। এই যে নিবৃত্তি বিভব আমরা জানি কে ম্যাক্স সমান কি ই ভি নট লেখা যায়, তাই না? এখান থেকে ভি নটের মানটা বের করছি। কত পাইছি স্যার? 1.4 ভোল্টেজে পাইছি। মানে বোঝা গেল যে পরীক্ষাগারে ব্যাটারির যে বিভব ছিল সেটা ছিল কত? 1.5 ভোল্টেজ। কেমন? 1.5 ভোল্টেজ ছিল পরীক্ষাগারে ব্যবহৃত ব্যাটারির। আর এখানে মিনা পাইছে কত? মিনার ব্যাটারি হচ্ছে 1.4 ভোল্টেজ। হ্যাঁ, 1.4 ভোল্টেজ পাইছে। তার মানে দেখো এখানে বলছে যে ওই ব্যাটারিটা ব্যবহার করে তাইলে সে বন্ধ করতে পারবে কিনা। পারবে। কেন পারবে? দেখো, কারণ ও যে ব্যাটারি ইউজ করছে ওই ব্যাটারিটা ছিল 1.4 ভোল্টেজ, 1.5 ভোল্টেজ। আর এখানে আছে কত? 1.4 ভোল্টেজ। তার মানে এখান থেকে ইলেকট্রন তো বের হবে। এখন ইলেকট্রন যদি বের হয়, তার কাছে চাবি আছে, সে যদি চায় চাবির মানটা কমাই দিতে, তাহলে ইলেকট্রন প্রবাহটা বন্ধ হয়ে যাবে, তাই না? আচ্ছা, এটা দেখো আরেকটা ম্যাথ, যেখানে বলছে যে এত সূচন তরঙ্গ দৈর্ঘ্যের এক খণ্ড। সূচন তরঙ্গ দৈর্ঘ্য মানে সূচন কম্পাঙ্ক মানে এফ নট দেওয়া আছে। ধাতুর উপর এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়ছে। মানে ধাতুর উপর যে আলোটা পড়ছে, তুমি এটা বোঝার জন্য এরকম একটা ছক আঁকে নেবা। কেমন? এই ধরো আমার অ্যানোড তড়িৎ, ক্যাথোড তড়িৎ, এটা অ্যানোড তড়িৎ। তাহলে এখানে যে আলোটা পড়ছে সেই আলোর কি দেওয়া আছে? এখানে কম্পাঙ্ক দেওয়া আছে, এফ নটের মান 5.55 10⁻14। এবং এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য আলো পড়ছে, এবং এখানে যে আলোটা পড়ছে তার মান হচ্ছে 2800 অ্যাংস্ট্রম। তো বলছে যে আলো পড়লে এখান থেকে ইলেকট্রন বের হয়, মানে এরকম যদি পড়ে তাহলে এখান থেকে ইলেকট্রনটা বের হবে। তো তারপরে কি বলছে, যে নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ। তাহলে সর্বোচ্চ গতিবেগ মানে কি আমি যদি বের করতে চাই, এখন স্যার আপনি তো করছিলেন আগে নিবৃত্তি বিভব দেওয়া, কিন্তু ভাই এখানে তো নিবৃত্তি বিভব দেওয়া নেই। দেওয়া আছে? দেওয়া নেই। নিবৃত্তি বিভব দেওয়া থাকলে আমি এই ফর্মুলা ইউজ করতে পারতাম। দেখো যে কে ম্যাক্স ইকুয়াল ই ভি নট, এটা ব্যবহার করে আমি এই কে ম্যাক্স ভাঙাইয়া ভি এর মানটা বের করতে পারতাম। কিন্তু এখানে নিবৃত্তি বিভব দেওয়া নেই, তাই আমি ফুল ফর্মুলা ইউজ করবো। সব কিছুর মান দেওয়া আছে তোমার এখানে, তুমি এখান থেকে ভি ম্যাক্সের মানটা বের করবা। আশা করি বিষয়টা বুঝতে পারছি। দেন এখানে কি বলছে দেখো, যে ধাতু খণ্ডের উপর যদি 3800 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়ে ইলেকট্রন বের হবে। আচ্ছা, তার মানে আমি 2800 অ্যাংস্ট্রম ধইরা এখানে ওর আগে কি বের করবো বলো? ওয়ার্ক ফাংশন বের করবো, তাই না? বের হইতে আমার তো কার্যাপেক্ষক লাগবে। তো আমি ওয়ার্ক ফাংশন যদি ওর বের করতে চাই, তাহলে ডাব্লিউ সমান কি জানি? এইচ নিউ জানি, তাই তো? এখান থেকে তুমি কার্যাপেক্ষকের মানটা বের করবা। তারপর বলছি কি, যে এইটা যদি 2800 নয় 3800 হয়, তাহলে 3800 জন্য আবার বের করবা। বের করে দেখবা কার্যাপেক্ষকের মানটা কার বড়। এই যে দেখো, এই যে ফাই ইকুয়াল টু এইচ এফ নট। তো এখানে আমি যদি 3800 নাও ধরি, আমি কিন্তু এফ নট ধরে করতে পারি। কারণ আমি যদি এখানে দেখো, আমি যদি এটা ইউজ করি তাহলে তো আমার এফ নটের ভাঙাই তৈব, তাই না? এফ নটের ভাঙাই কি লেখা লাগবো? সি বাই ল্যামডা লেখা লাগবে। তো কে ঝামেলা করে, আমি ডাইরেক্ট এইচ এফ নট বসাই করছি। এবার 3800 ধরেও করছি। তাহলে যে 3800 যখন ধরে করবা, সেটা তো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য নিতে হবে। তখন কি লিখবো? সি বাই ল্যামডা প্রাইম। আর আমি জানি অ্যাংস্ট্রম থেকে যদি মিটারে যাই 10 ইনভার্স কত 10 অ্যাড করতে হয়, তাই না? এই যে, তো আমি এটা এইভাবে করছি। 3800 অ্যাংস্ট্রম থেকে মিটারে গেছি, বসাই পাইছি কত? 5.237 পাইছি। কিন্তু ধাতুর কার্যাপেক্ষক হচ্ছে 3.68। তার মানে বোঝা গেল যে তার
ইলেকট্রন বের হইতে 3.68 এনার্জি দরকার, কিন্তু আমি যখন 38 অ্যাংস্ট্রম বের করছি, 38 অ্যাংস্ট্রম নিয়েছে, তখন আমি দেখছি কত আছে, 5.23 অ্যাংস্ট্রম আছে, মানে 5.23 এনার্জি আছে। তাহলে এর চেয়ে বেশি, মানে কথা কার্যাপেক্ষকের চেয়ে বেশি হলে ইলেকট্রন বের হবে। আমরা লাস্ট একটা ম্যাথ করব এই টাইপের, যেমন এখান থেকে দেখো একটা দিছে দিনাজপুর বোর্ড 22, যে ফটোতড়িৎ ক্রিয়ায় এ বি সি তিনটি ধাতব প্লেট ব্যবহার করা হয়েছে যাদের কার্যাপেক্ষকের মান দেওয়া আছে। মানে তুমি এখানে যে তিনটা প্লেট ব্যবহার করছো, তিনটা যে পাত ব্যবহার করছো, দেখো পাত এ, পাত বি, পাত সি, এ বি সি। তো এখানের জন্য কার্যাপেক্ষকের মান দেওয়া আছে তোমার 3 ইলেকট্রন ভোল্ট, এটা 4 ইলেকট্রন ভোল্ট, এটা দেওয়া আছে 5 ইলেকট্রন ভোল্ট। তো এদের উপর আলাদা আলাদা আবার আমি ল্যামডা দিছি, একটা হলো তোমার 400, পরেরটা হলো 300, আর পরেরটা হলো প্রথমটা 500, পরেরটা 400, পরেরটা 300 ন্যানোমিটার। তো এখানে বলছে যে এ প্লেটের ক্ষেত্রে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, দেখো কত সহজ ম্যাথ। এই যে এই এ পাত থেকে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বের করতে বলছে। তাহলে আমার কি কার্যাপেক্ষক দিয়ে দিছে, ল্যামডা দিয়ে দিছে, তাহলে আমি গতিশক্তি যে বের করব, সর্বোচ্চ গতিশক্তি। আচ্ছা, এবার আমি জানি কি সর্বোচ্চ গতিশক্তির ওই যে দুইটা উপায়, একটা হলো কে ম্যাক্স সমান ই ভি নট। এখন তো তোমার ই ভি নটের মান দেওয়া নাই, তাই না, নিবৃত্তি বিভবের মান দেওয়া নেই, তার মানে আমি এই ফর্মুলা যেতে পারবো না। তাহলে মূল ফর্মুলা যেতে হবে তোমার ই ইজ ইকুয়াল টু কে ম্যাক্স প্লাস ডাব্লু, কার্যাপেক্ষক। তাহলে এ পাতের কথা বলছে, তাহলে এ পাতের কথা বলে এখানে ডাব্লুই হবে। আমি এখান থেকে দেখো পরে কে ম্যাক্সের মানটা বের করছি, কারণ আমি ই সমান জানি। ই সমান কি জানি স্যার, ই সমান জানি এইচ নিউ। তাহলে এইচ নিউ ইকুয়াল কে ম্যাক্স প্লাস ডাব্লু এ। তাহলে এবার নিউ সমান আবার কি জানো তুমি, সি বাই ল্যামডা, কারণ এখানে নিউর মান দেওয়া নেই, ল্যামডার মান দেওয়া আছে, বসাও সি বাই ল্যামডা। তাহলে এই গেছে কে ম্যাক্স, আর ডাব্লু এর এই পাশে নিলে কী হবে বলো, আচ্ছা লিখি এখানে ডাব্লু এ। তো এখান থেকে আমি কার মানটা বের করবো, পরে কে ম্যাক্সের মানটা বের করবো। আশা করি বিষয়টা পারবা। এই যে দেওয়া আছে দেখো, ওরা কিন্তু কে ম্যাক্সের মানটা বের করছে কিন্তু এখান থেকে। পরে বলছে যে উদ্দীপকের তথ্য হতে তিনটি ধাতুর ক্ষেত্রে নিবৃত্তি বিয়োগের মানের তুলনা বিশ্লেষণ করো। ভাই একেবারে সহজ কোশ্চেন, নিবৃত্তি বিয়োগের তুলনা বের করতে বলছে। তাহলে নিবৃত্তি বিয়োগের তুলনা যদি বের করতে বলে, আইনস্টাইনের সূত্রটা কি জানি বলো, ই ইকুয়াল টু কে ম্যাক্স প্লাস ডাব্লিউ এ জানি, তাই না। ধর আমি একটার কথা বললাম, এ পাথের কথা বলছি, এখন নিবৃত্তি বিয়োগ বের করতে বলছে। আমি জানি নিবৃত্তি বিয়োগ কার মধ্যে আছে, কে ম্যাক্সের মধ্যে আছে। তাহলে কে ম্যাক্সকে তুমি ভাঙায় কি লিখবা, ই ভি এ লিখবা, কারণ এখানে তিনটে ধাতু আলাদা আলাদা। আর এখানে ডাব্লু এর মান তোমার দেওয়া আছে, আর ই এর মান তুমি কিন্তু জানো। কীভাবে জানো স্যার, কারণ প্রত্যেকটা ধাতু পাতের জন্য ল্যামডা দেওয়া আছে, তাহলে আমি মানটা আলাদা আলাদা বের করে নিতে পারি, তাই না। তাহলে এখান থেকে তুমি কার মানটা বের করবে, এই ফর্মুলা ইউজ করে ভি এর মানটা বের করবা। তাহলে তুমি কি বলতে পারো, ভি এ ইজ ইকুয়াল ই এ মাইনাস ডাব্লু এ। তাহলে এখানে কি ই আছে না, তাহলে তোমার প্রত্যেকটার কী দিয়ে ভাগ করতে হবে, ই দ্বারা ভাগ করতে হবে। এবার তুমি কিন্তু ই এর মানটা জানো, কেমনে জানো, আমরা বলছি যে ই এর সমান কি লেখা যায়, এই যে এখানে দেওয়া আছে আমার ল্যামডা দেওয়া আছে। তাহলে আমি ই সমান কি জানি, এই যে দেখো সিএইচ বাই ল্যামডাই জানি, যে সিএইচ বাই ল্যামডায় বসে দিবা, ডাব্লু এর মান বসে দিবা, ইর মান বসে দেবো, অ্যান্সার চলে আসবে। সিম্পল ম্যাথ, জাস্ট কী করবা, একটু টেস্ট পেপার ধরে ধরে জাস্ট একটু মিলাই নেবা, না বুঝলে বলবো, আমি নেক্সট পেপার সলভ করে ট্রাই করবো ইনশাল্লাহ। দেখি আমরা এখানে ফটো ইলেকট্রিক ক্রিয়ার ম্যাথ আছে কিনা। দেখছো পড়ালেখা কিন্তু এত কঠিন না, যদি আমরা কঠিন না বানাই এটারে। এই যেমন দেখো একটা দিচ্ছে আবার, যে চিত্রে এ ও বি দুইটা ধাতু পাত আছে, পাত দুটির কার্যাপেক্ষক দেওয়া আছে। এটার জন্য দেওয়া আছে ডাব্লিউ এ, এটার জন্য দেওয়া আছে ডাব্লিউ বি, এবং এইটার জন্য দেওয়া আছে কত আমার নিবৃত্তি বিয়োগ দেওয়া আছে। কত সহজ দেখছো, কার্যাপেক্ষকও দিয়ে দিছে, আবার নিবৃত্তি বিভবও দিয়ে দিছে। বলছে বি ধাতব পাতের সূচন কম্পাঙ্ক বের করো। ভাই আমার যদি নিবৃত্তি বিভব দেয়, আবার যদি কি দেয়, দেখো বি ধাতব পাতের কথা বলছে, তাহলে বি ধাতব পাতে দেখে আমি কি দেওয়া আছে, বি ধাতব পাতে দেওয়া আছে এখানে বি এর জন্য দেওয়া আছে কি দেখো, ল্যামডা বি দেওয়া আছে, ল্যামডা বি কত 5500 অ্যাংস্ট্রম। তারপরে তোমার বি ধাতব পাতের কার্যাপেক্ষক দেওয়া আছে, ডাব্লিউ বি কত 2.0 ইলেকট্রন ভোল্ট। কেমন, বি ধাতব পাতের কার্যাপেক্ষক দিয়ে দিয়েছে 2.0 ইলেকট্রন ভোল্ট। তো বলছে ওরা বি ধাতব পাতের সূচন কম্পাঙ্ক। এখন সূচন কম্পাঙ্ক কার মধ্যে নিহিত, মনে রাখবা কার্যাপেক্ষক যেমন
নিবৃত্তি বিভবের মধ্যে থেকে পাওয়া যায় সূচন কম্পাঙ্ক পাওয়া যায় কার্যাপেক্ষক থেকে। সরি কি বলছিলাম, যে নিবৃত্তি বিভব পাওয়া যায় গতিশক্তি থেকে। এই যেমন দেখো তোমার নিবৃত্তি বিভবের সাথে গতি শক্তির সম্পর্ক কি, কে ম্যাক্স ইকুয়াল টু ই ভি নট, তাই না? এখান থেকে তুমি কি বের করতে পারো, নিবৃত্তি বিভব বের করতে পারো বা কে ম্যাক্স বের করতে পারো। বাট যখন সূচন কম্পাঙ্ক বলবে সেটা কার মধ্যে নিহিত, কার্যাপেক্ষকের মধ্যে নিহিত। কারণ আমরা জানি কি ডাব্লু নট সমান কি লেখা যায়, এইচ এফ নট, এই হচ্ছে আমার সূচন কম্পাঙ্ক। এবার ধরো বাই চান্স তোমার সূচন কম্পাঙ্ক বর্ণনাই বলছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এফ নটকে ভাঙো, ভাঙে কি লিখবো, সি বাই ল্যামডা। এই ল্যামডা নট হলো সূচন কম্পাঙ্ক। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো তাহলে বি ধাতুপদের সূচন কম্পাঙ্ক বের করবে কিভাবে, যে ডাব্লিউ বি কার্যাপেক্ষক দেওয়া আছে, এইচ এফ নট চলে আসলো মাত্র। পরে বলছে এ ও বি উভয় ধাতব পাত হতে, এ ও বি উভয় পাতে ফটোতড়িৎ ক্রিয়া সংগঠিত হবে কিনা। আচ্ছা ভাই, সংগঠিত হইতে হইলে কি করতে হবে বলো তো, আমার এইটার এনার্জি লাগবে, তাই না? তাহলে তুমি প্রত্যেকটা কি বের করবা, প্রত্যেকটার জন্য তোমার কার্যাপেক্ষক দেওয়া আছে। সো ডাজেন্ট ম্যাটার, কার্যাপেক্ষক মানে ন্যূনতম এই পরিমাণে এনার্জি দরকার, বাট আমি দেখতে চাই ওর নিট এনার্জি আছে কতটুকু, তাই না? ওর নিট এনার্জিটা আমি বের করতে চাই। আমি যদি ই এর কথা বলি, দেখো তো এই যে এই ধাতব পাতের কথা যদি বলি, এখন স্যার আমি কি আইনস্টাইনের কি ফুল ফর্মুলায় যাব? ভাই তুমি যে ফুল ফর্মুলায় যাবা আইনস্টাইনের, এখানে কি তোমার কে ম্যাক্সের মান দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে আমি এই ফর্মুলা ইউজ করে কিন্তু টোটাল শক্তি বের করতে পারতেছি না। তাহলে কিভাবে বের করব, আমি শুধু আমার কাছে যেটা আছে না সেটা দিয়ে কাজ করব। তাহলে এখান থেকে শুধু আমি ই এর মানটা বের করতে চাই, এই যে এই ফর্মুলা দিয়ে আমি জানি কি ই সমান কি জানি, এইচ নিউ জানি। তাহলে এখন আমার দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে নিউ সমান কি সি বাই ল্যামডা। তুমি এই ফর্মুলা ইউজ করে ই এ বের করবা, আবার এই সেম ফর্মুলা ইউজ করে ইবি বের করবা, হ্যাঁ, এই সি বাই ল্যামডা বের করে দেখবা দুইটার কার্যাপেক্ষকের চাইতে মান বড় কিনা। যদি মান বড় হয় তাহলে ইলেকট্রন বের হবে, নচেত বের হবে না। আচ্ছা, এই দিনাজপুর বোর্ড 19 আমরা লাস্ট কোশ্চেন দেখাবো কার্যাপেক্ষকের, এরপর এটা নিয়ে দেখাবো না। দেখো এখানে কি বলছে, যে একখণ্ড ধাতব পাত, একখণ্ড ধাতু, এই ধাতুর উপর কি করছে দেখো স্যার, 2800 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এবং 5.5 10⁻14 হার্টস সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্কের আলো পড়ছে, ফলে এখান থেকে ইলেকট্রন বের হয়েছে। আচ্ছা, তোরা বলছে নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ। বাই সর্বোচ্চ গতিবেগ যদি বলে, আমরা বলছিলাম সর্বোচ্চ গতিবেগ বের করার উপায় আছে একটা, তোমার যদি নিবৃত্তি বিভব দেওয়া থাকে তুমি এটা দিয়ে বের করতে পারো সর্বোচ্চ গতিশক্তি, কিন্তু আমার তো নিবৃত্তি বিভব দেওয়া নাই, তাহলে আমি ফুল ফর্মুলা ইউজ করব। ফুল ফর্মুলা কোনটা, ই ইজ ইকুয়াল ই নট প্লাস ওই যে কে ম্যাক্স ছিল, তাই না? আচ্ছা, এই ই নট কিন্তু এটা আমি ডাব্লু দিয়ে লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে তুমি কে ম্যাক্সের মানটা বের করবা, কেমন, এই যে কে ম্যাক্সের মানটা বের করছি, তাই না? দেখো তো কে ম্যাক্সের মানটা কিন্তু বের করছি। ই সমান কি বসাইছি, এইচ এফ বসাইছি, আর ই নট সমান ওরা ধরো কি নিচ্ছে, ফাই নিচ্ছে, নেওয়া যায়। আমি কিন্তু বারবার বলছি এই যে কার্যাপেক্ষককে আমরা তিনটা দ্বারা প্রকাশ করতে পারি। কি দ্বারা স্যার, ই নটও লিখতে পারি, ডব্লু নটও লিখতে পারি, শুধু ডব্লু লিখতে পারি, অথবা ফাই নটও লিখতে পারি, যে যেটা ইউজ করে সমস্যা নেই। তাহলে এখান থেকে ভিম্যাক্সের মান চলে আসবে। পরে বলছি কি দেখো, ধাতু খণ্ডের উপর, এই যে ধাতু খণ্ডের উপর যদি 3800 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করি, মানে আগে ছিল 2800, এখন বাইরে থেকে কত আলো ব্যবহার করছি বলো, 3800 অ্যাংস্ট্রম আলো ব্যবহার করছি, এখান থেকে কি ইলেকট্রন বের হবে? তাহলে আমার কী করতে হবে, এই 2800 অ্যাংস্ট্রমের জন্য ধরে আমি আগে কী বের করবো বলো, কার্যাপেক্ষক বের করবো, তাই না? কার্যাপেক্ষক বের করতে চাই এখান থেকে, এই যে কার্যাপেক্ষকের মানটা বের করবা। তারপরে তোমার কাজ কি, এখান থেকে মোট শক্তি বের করবা। তো মোট শক্তি বের করে দেখবা যে এইটা চাইতে বেশি কিনা। যদি ডাব্লু নট ছোট হয়, ই বড় হয়, তাহলে ইলেকট্রন বের হবে। যদি ডাব্লু নট বড় হয়, ই ছোট হয়, তাহলে ইলেকট্রন বের হবে না। আশা করি পারবো আমরা। আচ্ছা, এই যে দেখো কার্যাপেক্ষক বের করছি আমরা, হ্যাঁ কার্যাপেক্ষক বের করছি, আর মোট শক্তি বের করছি। কেন মোট শক্তি এই ফর্মুলা ইউজ করে বের করছি, কেন ফুল ফর্মুলাটা নিলাম না মোট শক্তির জন্য, কারণ এখান থেকে আমি কে ম্যাক্সের মানটা কিন্তু জানি না। এখন স্যার আমি তো ভি ম্যাক্স পাইছি, হ্যাঁ ভি ম্যাক্স দিয়ে তুমি কে ম্যাক্স বের করতে পারো, কিন্তু ফাও আমার দরকার কি এত প্যারা নেওয়ার, আমি ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করে বের করতে পারি। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমাদের কিন্তু এই যে ফটো ইলেকট্রিক ক্রিয়া তোমার যত কোশ্চেন দেবে ইনশাআল্লাহ পারবা আশা করি।
তারপর কারো কোনো এই প্যাটার্নের কোশ্চেন বুঝতে অসুবিধা হলে আমার বলবো, আমি দেখাই দেবো। আচ্ছা, এরপরে আমরা একটু শর্টলি কম্পটন ক্রিয়ার কথা বলি। দেখো কম্পটন ক্রিয়া কি, আমরা যদি বলি কম্পটন ক্রিয়া হলো এই যে একটা লাইট, হ্যাঁ একটা লাইট, এই লাইটটা যখন কোনো একটা স্থির ইলেকট্রনের সাথে সংঘর্ষ হবে, এইখান থেকে দেখো ভালো বুঝতে পারবা যে যখন কোনো লাইট ইলেকট্রনের সাথে সংঘর্ষ হয় তখন ওর এনার্জি নিয়ে ওরে কিন্তু ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার ফলে ওর গতিপথটা চেঞ্জ হয়ে যাবে, গতিপথটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার ফলে কি হবে, ইলেকট্রনটা এই দিকে চলে গেছে আর এই লাইটটা আমার এই দিকে পাস হয়ে গেছে। কেমন, এটাকে বলে স্ক্যাটার্ড ইলেকট্রন বা বিচ্ছিরিত ইলেকট্রন, এটাকে বলে বিচ্ছিরিত লাইট। এইটা কি বলে কম্পটন প্রভাব। এক কথায় যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি কম্পটন ক্রিয়া কাকে বলে, যে কোনো ইলেকট্রনের ওপর যখন আলো আপতিত হয় তখন ওই আলো কি করে, আপতিত ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন তার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা ব্যত্যয় ঘটে। ব্যত্যয় ঘটে কীরকম একটু বোঝার ট্রাই করো স্যার। এই যে এইখানে এই যে পরিমাণ এনার্জি নিয়ে ওরে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার ফল কি এনার্জি কমে গেছে না, কমে গেছে কিন্তু। আর এনার্জি কমে গেলে কি বেড়ে যায়, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। আচ্ছা, তাহলে এইটা কি এখন তোমার বিচ্ছিরিত ইলেকট্রন বা বিচ্ছিরিত আলো, তাহলে এর এনার্জি বেশি ছিল, ধাক্কা খাওয়ার ফলে কি এর এনার্জি কমে গেছে। তাহলে আপতিত আলোর চাইতে, আপতিত আলোর চেয়ে এই যে বিচ্ছুরিত যে আলো বা বিচ্ছিরিত যে ইলেকট্রন, এর তরঙ্গ দৈর্ঘ্য কি আমার পরিবর্তন করছে না বা হ্রাস পাইছে না, এই প্রভাবটাকে বলা হয় কম্পটন ক্রিয়া। আমি মানে শর্টলি তোমার বললাম, এখন তুমি তো বই থেকে একটু ডেফিনেশনটা পড়ে নিবে। এক কথায় যে একটা আলো যখন কি হবে, একটা আলো যখন কি হবে, একটা ইলেকট্রনের সাথে সংঘর্ষ লিপ্ত হবে, তখন তাদের সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে ওই আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক আর বিচ্ছুরিত আলো বা ইলেকট্রনের কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে। এইটাকে বলা হয় কম্পটন ক্রিয়া। যেমন এইটাকে ধরো আমরা যদি ডেরিভেশন করি, ডেরিভেশন করে আমরা এইভাবে লিখতে পারি, এই যে ফর্মুলাটা, যে ল্যামডা মাইনাস, এই যে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম নট সি 1 মাইনাস কস ফাই। তো এই যে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, এটাকে তুমি চালিয়ে লিখতে পারো ডেল ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম, আমাদের কথাটা ছিল এরকম যে যখন, আচ্ছা আর একবার রিভিউ দিয়ে আমরা কম্পটন ক্রিয়াটা দেখো, যখন উচ্চ শক্তির বা কোনো একটা পারফেক্ট আলো এসে কি করবে, তোমার লক্ষ্যবস্তু বা ইলেকট্রনকে ধাক্কা দিবে, তার সাথে সংঘর্ষ হবে, তখন কি হবে, এই যে বিক্ষিপ্ত আলোটা এর তরঙ্গ দৈর্ঘ্যটা আপতিত তরঙ্গ, আচ্ছা দেখা যায় এই যে যখন আপতিত আলো কোন ইলেকট্রনের সাথে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার ফলে এখানে যে বিক্ষিপ্ত তুমি আলো পাবা, এর তরঙ্গ দৈর্ঘ্যটা এই তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বড় হয়ে যাবে। এইটা কি বলে কম্পটন প্রভাব। কেন বড় হয়ে যায় আমরা কিন্তু বলছি, কারণ এটার এনার্জি বেশি ছিল, তাই না, এনার্জি বেশি ছিল, এটা এনার্জি কম, আর এনার্জি বেশি হলে ল্যামডার মান কমে যায়, আর এনার্জি মান কমে গেলে ল্যামডার মান বেড়ে যায়, তাই না। আশা করি বিষয়টা আমরা পারবো। আর কম্পটন ক্রিয়া দিয়ে আমি তো দেখতেছি ম্যাথ খুব কম আসছে, তারপরে একটা ম্যাথ আসছে, আমি একটু সলভ করে দিই। দেখো একটা ম্যাথ আসছে কম্পটন ক্রিয়া দিয়ে, এখান থেকে দেখো বলছে কি 0.2 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করছে। বিষয়টি সেরকম যে এই একটা ও কী করছে, এই লক্ষ্যবস্তুকে আঘাত করছে, তাহলে এর মানটা দেওয়া আছে কত, 0.250 ন্যানোমিটার। তাহলে এই ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য এক্স রশ্মি এই লক্ষ্যবস্তুকে আঘাত করার ফলে ও বিক্ষিপ্ত হয়েছে। কত কোণে বিক্ষিপ্ত হয়েছে, এবার এটা যদি মূল অক্ষ হয় 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়েছে। কেমন, এইটুকু বলছে। আর ইলেকট্রনের ভরটর দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। বলছে এক্স রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে, এটা বোঝার ট্রাই করি। এখানে কিন্তু আমাকে বলছে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, মানে এই যে এক্স রশ্মিটা, আচ্ছা আবার বলি, একটা এক্স রশ্মি কী করছে, এটা মনে করো তোমার ইলেকট্রন, কেমন, এই ইলেকট্রনের সাথে সংঘর্ষ হয়েছে, হওয়ার ফলে 60 ডিগ্রি কোণে সে কী করছে, গতিপথ পরিবর্তন করছে। তো এই তরঙ্গ দৈর্ঘ্যটা যদি আমার ল্যামডা হয়, এই তরঙ্গ দৈর্ঘ্যটা ল্যামডা প্রাইম। তো বলছে এই যে বিচ্ছুরিত
তরঙ্গ দৈর্ঘ্য, এটা মানটা বের করতে বলছে। আমরা ফর্মুলা জানি কি স্যার? ফর্মুলা জানি যে তরঙ্গ দৈর্ঘ্য বড় তার থেকে ছোট বাদ দিতে, তাই না? তো এটা তো বড় তরঙ্গ দৈর্ঘ্য, কারণ এনার্জি কম। তো ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল h/m0c 1 মাইনাস cos ফাই, মানে এখানে ফাই বলতে থিটা বোঝানো হচ্ছে। তো এখান থেকে তুমি সুন্দর মতো ল্যামডা প্রাইমের মানটা বের করে নিবা, কারণ ল্যামডার মানটা তুমি জানো, এইচ এর মান জানো, সি এর মান জানো, আলোর বেগ এম এর মান জানো, সব কিছু দেওয়া আছে, অ্যান্সার চলে আসবে। কেমন? আচ্ছা, পরেরটা কোশ্চেন বলছো এটা যে বিক্ষিপ্ত এক্স রশ্মিটির শক্তি আপতিত রশ্মির চেয়ে সামান্য কম। তার মানে এই যে বিক্ষিপ্ত এক্স রশ্মির শক্তি, হ্যাঁ, এইটার শক্তিটা কি হবে বলো? এই যে এই শক্তিটা আপতিত শক্তির চাইতে কম হবে। তো এটা স্বাভাবিক, এটা তো আমরা তো আগেই বলছি, কারণ ও তো যে পরিমাণে এনার্জি নিয়ে একবার ধাক্কা দিচ্ছে, ওর এনার্জি লোপ পাইছে, তাহলে ওর এনার্জি তো কম হবে। তাহলে আমি কি করব স্যার? এই এনার্জির মানটা বের করব, ইকুয়াল টু এইচ নিউ, তাই না? এবার আমি জানি নিউ সমান কি লেখা যায়, নিউর মান দেওয়া নেই, আমি ল্যামডার মান জানি। তা নিউ সমান কি বাই সি বাই ল্যামডা, ল্যামডার মান বসাই দাও, তোমার ইএস এর মানটা চলে আসবে। কিন্তু এখন এইটার জন্য বের করবো না, এটাও সিম্পল। দেখো তোমার ল্যামডার মান দেওয়া আছে, তো তুমি কি ইউজ করবা? ইকুয়াল টু এইচ নিউ, আবার নিউ সমান কি লিখবা? সি বাই ল্যামডা লিখবা। ল্যামডার মান জানো, এটা কিন্তু আমি মিটারে কনভার্ট করে করবো। কেমন? আমরা জানি যে 1 ন্যানোমিটার, মিটার থেকে যখন আমরা ন্যানোমিটারে যাই তখন কি লিখতে হয়? 10⁻৯ মিটার লিখতে হয়। মানে ন্যানোমিটার থেকে যখন আমরা মিটারে যাবো 10⁻৯ মিটার লিখতে হবে। তাই আমি বের করে দেখবো যে কার মান বড় কার মান ছোট। এই পর্যন্ত এনাফ আমাদের। আমরা যতদূর পারছি, দেখো আমি তো মূলত পরীক্ষার উপলক্ষে এটা দিছি, তো যদি কখনো ইন ফিউচারে দেওয়ার ট্রাই করি, আরও বিস্তারিত একেবারে থিওরি সহ দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ, যেহেতু আমাদের পরীক্ষার সামনে। এই হিসাবে আমি এই ভিডিওটা আর কি করার উদ্দেশ্য। তো নেক্সট ভিডিও আমাদের কি হবে স্যার? নেক্সট ভিডিও হবে আপেক্ষিকতা নিয়ে। আপেক্ষিকতা থেকে এবার তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে, কারণ ফর্টিলিটি গত বছর আসছিল। তো আমরা নেক্সট ক্লাস করবো কিন্তু রিলেটিভিটি নিয়ে, হ্যাঁ, ওই যে দৈর্ঘ্য সংকোচন, তারপরে ভরের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা নিয়ে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।